এই টেলিকম মাফিয়া কারা? একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে, $18 মিলিয়ন চুক্তি, যেটা ক্লাউড হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়েছে আপনার বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের মতো করে। অর্থাৎ ক্লাউডের কনসেপ্ট হচ্ছে আপনি পে অ্যাজ ইউ গ্রো, আপনি যতটা ব্যবহার করবেন ততটা পে করবেন। কিন্তু এখানে বলা হয়েছে প্রথম বছর আপনাকে 3 মিলিয়ন, দ্বিতীয় বছর 6 মিলিয়ন, তৃতীয় বছর 9 মিলিয়ন দিতে হবে এবং কোনো ক্রেডিট ফরওয়ার্ড করা যাবে না। এই রিপোর্টের পরই একটি মন্তব্য আপনি করেছেন যে রাষ্ট্রের অর্থ সাশ্রয়, প্রকল্প সমন্বয় এবং সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে অত্যন্ত যৌক্তিক কারিগরি সক্ষমতা তৈরি করতে গিয়ে আমি টেলিকম মাফিয়াদের রোশানারে পড়েছি। আমি দস্যু চক্রের কবলে। মাফিয়া সিন্ডিকেটগুলোর মূল চরিত্র এটাই যে আপনি সৎ থাকবেন, মাফিয়া স্বার্থে আঘাত হানবেন, তখন সব হায়নারা আপনাকে ঘিরে ধরবে। এই টেলিকম মাফিয়া কারা? এই টেলিকম মাফিয়া হচ্ছে, যদি বিটিসিএলই বলি, তাহলে বিটিসিএল এবং টেলিটকে একটা বিশেষ সিন্ডিকেট 1998 থেকে আজ পর্যন্ত ডমিনেট করছে এবং এদের হাত ধরে মানহীন জিনিসপত্রের একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে বিটিসিএল। এবং এর বাইরে বিগত 15 বছরে আওয়ামী লীগ একটা পলিসির এগেনস্টে, ILDTS লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন পলিসির এগেনস্টে 3573টা লাইসেন্স দিয়েছে। এবং যেখানে বিশ্ব বর্তমানে ইউনিফাইড লাইসেন্সিংয়ের দিকে যাচ্ছে, সেখানে তারা 7 থেকে 8 স্তরের একটা লাইসেন্সিং জেলায়, উপজেলায়, বিভাগে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তৈরি করেছে। এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটার চরিত্র হচ্ছে এরকম যে আমরা যদি গ্রামীণ ফোন দেখি তাহলে সে 50,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, রবি 45,000 বা বাংলা লিঙ্ক 35,000। এইরকম একটা ইকোসিস্টেমে কিছু ব্যক্তি মাত্র 2, 5 কিংবা 10 কোটি টাকা দিয়ে একটা সার্ভার বসিয়ে সেখানে টোল কালেকশন করা শুরু করেছে। এবং এই টোলগুলোর পরিমাণ এত বেশি যে IOF নামক একটা টোল কালেকশন মেকানিজমের মাধ্যমে শুধুমাত্র সালমান এফ রহমান 1100 কোটি টাকা হাতিয়েছে, যার 900 কোটি টাকা সরাসরি বেক্সিমকো কম্পিউটার্সের অ্যাকাউন্টে গিয়েছে। এবং একই সাথে যখন মোবাইল কোম্পানিগুলো নিজেদের মধ্যে কল লেনদেন করে, সেখানে ICX নামে একটা লাইসেন্স দেওয়া হয়েছে, যেই লাইসেন্সের নজির পৃথিবীর কোথাও নেই। সেখানে তারা প্রতি কলে 5 পয়সা করে বিলিয়ন কলের উপরে একটা টোল কালেকশন সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেমে তারা বলে যে তারা 50% সরকারকে রেভিনিউ দেয়, যেখানে তাদের আসলে 95% দিলেও তাদের কোনো লস থাকতো না, সেখানে তারা 50% দিয়ে বাকি 500 কোটি টাকা পকেট আউট করেছে। তো এই ধরনের মাফিয়াদের দৌরাত্মে আমি পড়েছি বিশেষ করে, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই লাইসেন্সিং রেজিমটাকে ব্রেক করে এখানে একটা সুন্দর, একটা সিম্পল। এই মাফিয়াদের দৌরাত্মের সাথে এই প্রথম আলো রিপোর্টের কি সংযোগ? এই জন্যই, কারণ হচ্ছে এখানে, এবং সাথে একটু বলে রাখি যে আপনি তো প্রথম আলোতে লিখেন, প্রথম আলোর সাথে আপনার ভালো সম্পর্ক না হলে তো প্রথম আলোতে আপনি লিখতেন না। প্রথম আলো কেন আপনার বিরুদ্ধে? আমি প্রথম আলোর একজন কলাম লেখক, এর বাইরে প্রথম আলোর সাথে আমার কিন্তু আমরা জানি যে প্রথম আলোতে কলাম, ভালো সম্পর্ক না হলে সেখানে কলাম লেখা, এটা যে কোনো পত্রিকাতে, বিশেষ করে প্রথম আলোর ক্ষেত্রে আমি এটা দেখেছি। আমি দীর্ঘদিন ধরে মনিক বার্তা লিখেছি, তারপর প্রথম আলোতে লিখেছি। তার সাথে আমার এই লেখার বাইরে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। তবে আমি বলেছি, আমি আমার ধারণা করি এখানে বাংলাদেশের একই প্রকাশকের আত্মীয়ের একটা টেন্ডার বাজির লং হিস্ট্রি আছে। সে এই প্রকল্পের রিটেন্ডার করে সেই প্রকল্পের প্রভাব খাটাতে চায়, সেই কারণে সেটার একটা যোগসূত্র হয়ে থাকতে পারে। এবং এর আগে ঠিক একই নিউজ কালবেলা নামে আরেকটা পত্রিকা করেছে এবং সেখানেও এ ধরনের উদ্দেশ্যমূলক কথাবার্তা বলেছে, যেখানে এই যে এই রিপোর্টে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। সেই সংবাদ সম্মেলনের প্রথম আলোর রিপ্রেজেন্টেশন ছিল, ডেইলি স্টার রিপ্রেজেন্টেশন, তারা কেউ কোনো প্রশ্ন করেনি। এবং একই সাথে আমরা লিখিত বক্তব্য দিয়েছি, এই রিপোর্টে তার কোনো বক্তব্য নেই। এবং আরও ইন্টারেস্টিংলি, এই রিপোর্টটি যখন করে তখন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আপনার মন্তব্য পায়নি এবং আপনি লিখিত জানাবেন প্রশ্ন, তো সেটাও তারা পায়নি বলে উল্লেখ করেছে। এই ঘটনাটা কেন ঘটলো? এটা অসত্য। এটা আমার সাথে প্রথম আলো থেকে কেউ যোগাযোগ করেনি, আমার পিআরওর সাথে যোগাযোগ করেছে। তখন আমার পিআরওকে আমি বলেছি, যেহেতু আমরা লিখিত বক্তব্য দিয়েছি সংবাদ সম্মেলনে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি, সুতরাং সেটাই আমাদের বক্তব্য। ওকে। এবং ইন্টারেস্টিংলি আমি বলতে চাই যে প্রথম আলোর ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যে বিট করে, সেই ব্যক্তি এই রিপোর্টটা করেননি। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে তাকে নিজেই প্রথম আলো কনভিন্স করতে পারেনি। চাইছেন যেটা ইন্টেনশনালি করা, তাহলে কাল বেলা কেন এটা করলো, পাবলিশ করলো কেন? কালবেলার কি ইন্টেনশন থাকতে পারে? কালবেলার যারা করে তাদের একটা সাংবাদিকদের নেক্সাস আছে। এই সাংবাদিকদের সাথে আমার একটু দূরত্ব তৈরি হয়েছে, কারণ হচ্ছে তারা অতীতে বিভিন্ন তদবির করেছে আমার কাছে।
এবং বিভিন্ন আমাদের যে লাইসেন্স রেজিমের বিভিন্ন প্লেয়ারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ ছাপিয়ে তাদের কাছে চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং তার প্রমাণ আমার কাছে আছে। ওকে, এই খুবই দুঃখজনক যে তথ্যটা আপনি আমাকে দিচ্ছেন, এটা আসলে দুঃখজনক। আমরা আশা করি যে এই ধরনের বিশেষ করে সংবাদ মাধ্যম যখন একটি নিউজ করে, তখন যখন তথ্য জানতে চায় তখন দিলে পরে, আর এই যে ইনফরমেশনে চেয়েছিল প্রথমে যদি আপনি কথা বলে ফেলতেন তাহলে হয়তো এই ক্লারিটি থাকতো মানুষের মধ্যে, প্রশ্ন জাগতো না যে কেন আপনি অ্যাভয়েড করলেন। কিন্তু তারা যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো ব্যক্তি আক্রমণ কেন্দ্রিক। সেখানে প্রশ্ন ছিল আমি কেন চায়না গিয়েছি, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন ছিল, অর্থাৎ অ্যাটাকিং প্রশ্ন ছিল। তো সেজন্য আমাদের কাছে মনে হয়েছে যেহেতু আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা লিখিত বক্তব্য এখন দিয়েছি। বলবেন চায়না কেন গিয়েছিলেন? চায়না গিয়েছি আমি চাইনিজ অ্যাম্বাসেডারের আমন্ত্রণে। আমরা গিয়েছি যে চায়নার একটা অর্গানাইজেশন, সেটাকে বলে সিএআইসিটি, যারা 5 বছরের প্রতি 5 বছরের জন্য আইসিটি খাতে পঞ্চবার্ষিক পরিকল্পনা করে। আমরা তাদের সাথে এক্সচেঞ্জ করতে গিয়েছি। আমি সিনহুয়া ইউনিভার্সিটিতে গিয়েছি, যেখানে শি জিনপিং আইসিটির মাধ্যমে কীভাবে ডিজাস্টার রিকভারি পরিকল্পনা করেছে চায়নার জন্য, আমরা সেই লাইভ ল্যাবগুলো দেখতে গিয়েছি। এবং সিটি ম্যানেজমেন্টে কীভাবে তারা এআই এবং এআই বেসড ক্যামেরা এবং আইওটি মেশিন টু মেশিন কমিউনিকেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি প্রয়োগ করেছে, আমরা সেগুলো দেখতে গিয়েছি। দেখতে গেছেন, আচ্ছা। দেখতে গিয়েছেন মানে হচ্ছে আপনারা করবেন, সে আমরা তো অনেক সংস্কারের কথা শুনছি, তো একটু যদি শুনি যে আইসিটিতে কি সংস্কার হলো আপনি আসার পরে, কোথায় কোথায় রিফর্ম হলো? আপনি যেটা বলেছেন এবং আমরাও জানি যে এখানে একটা মনোপলি বিজনেস হয়েছে, সেটাকে ভাঙা গেছে কিনা? জি, ভাঙার চেষ্টা করেছি। প্রথমে এসে আমরা আইসিটি খাতের অপ্রয়োজনীয় যে প্রকল্পগুলো আছে সেগুলো বন্ধ করার চেষ্টা করেছি এবং সেখানে প্রায় 2,500 কোটি টাকার প্রকল্প আমরা বন্ধ করেছি। তারপর আমরা যেটা করেছি, 2টো শ্বেতপত্র কমিটি করেছি, একটা টেলিকম সেক্টরে আর একটা আইসিটি সেক্টরে। এর বাইরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, যেমন এটুআই, সে অনেকগুলো প্রজেক্ট নিয়েছে, যে প্রজেক্টের মাধ্যমে অর্থ লুটপাট করা হয়েছিল, সেই অ্যাপ ডেভেলপমেন্ট কাজগুলো আমরা বন্ধ করেছি। আপনারা জানেন যে সাবেক আইসিটি মন্ত্রী প্রায় 600-এর মতো অ্যাপ নিয়ে কাজ করছিলেন, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি। তারপর ডেটা সেন্টারে আমরা দেখেছি যে ডেটা সেন্টারের যে আমাদের ডেটা সেন্টারগুলো আছে তার রিডান্ডেন্সি নেই, বা রিডান্ডেন্সি আছে শুধুমাত্র নাম মাত্রে। তো আমরা সেই ডেটা সেন্টারের ক্যাপাসিটি, ন্যাশনাল ডেটা সেন্টারের ক্যাপাসিটি এক্সপানশন করার চেষ্টা করেছি এবং রিডান্ডেন্সি নিয়ে এখন কাজ করছি। আজকে এই রিডান্ডেন্সির যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা সরকারি ক্রয় কমিটিতে পাস হয়েছে। এর বাইরে আরেকটা ডেটা সেন্টার করা হয়েছে। সেই ডেটা সেন্টারে আমরা দেখেছি যে একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে, $18 মিলিয়ন চুক্তি, যেটা ক্লাউড হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়েছে আপনার বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের মতো করে। অর্থাৎ ক্লাউডের কনসেপ্ট হচ্ছে আপনি পে অ্যাজ ইউ গ্রো, আপনি যতটা ব্যবহার করবেন ততটা পে করবেন। কিন্তু এখানে বলা হয়েছে প্রথম বছরে আপনাকে 3 মিলিয়ন, দ্বিতীয় বছরে 6 মিলিয়ন, তৃতীয় বছরে 9 মিলিয়ন দিতে হবে এবং কোনো ক্রেডিট ফরওয়ার্ড করা যাবে না। অর্থাৎ আপনি ব্যবহার করেন বা না করেন, আপনাকে এটা দিতে হবে। তো সেজন্য আমরা ভেবেছি যে আমাদের অল্টারনেটিভ ক্লাউড দরকার। সেজন্য এই অল্টারনেটিভ ক্লাউড কীভাবে তৈরি করা যায় সেটা আমরা করছি। এর বাইরে ইনফো সরকার 3-তে আপনারা জানেন যে আমাদের 90:10, অর্থাৎ 100 টাকার মধ্যে মাত্র 10% রেভিনিউ আসতো, তাও সেটা লো স্ট্রিমে, আপ স্ট্রিমে কোনো রেভিনিউ আসতো না। যে রেভিনিউটা আসতো, আমাদের 2টা কোম্পানিকে এই ফাইবারগুলো দেওয়া হয়েছে, তারা যে রেভিনিউটা আসতো এই রেভিনিউ থেকে তারা আপ স্ট্রিম মেনটেন্যান্স খরচটা বিয়োগ করে বাকি রেভিনিউর মাত্র 10% রেভিনিউ, আমরা সেই চুক্তিগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছি।